প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় ফরুক আহমেদ। ফরুক আহমেদের মূলত একটি প্রশ্ন সম্বন্ধে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে, সাত সাগরের মাঝি কাব্যের শিল্পরূপ আলোচনা করো। এই শিল্পরূপ আলোচনার নানান রকম নিয়ম তোমাদের কাছে থাকতে পারে। তোমাদের কাছে যে উত্তরগুলো আছে তোমরা সেটা অনুসরণ করতে পারো, আবার আমি যে নিয়মটি দিলাম এটাও তোমরা ভালো লাগলে অনুসরণ করতে পারো। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। যে কোনো প্রশ্নেই সাধারণত একটা ভূমিকা দিতে হয়। দেখো আমি এই ভূমিকাটি কিভাবে দিয়েছি এবং আমার পরবর্তীতে যে পয়েন্টগুলো আছে কিছু কিছুতে অবশ্যই একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, কবিতা বিশ্লেষণ করা আছে, ছন্দ বিশ্লেষণ করা আছে, অলংকার বিশ্লেষণ করা আছে। ওই পার্টগুলো, ওই পয়েন্টগুলো অবশ্যই তোমরা একটু যত্নের সাথে খেয়াল করবে। ঠিক আছে, দেখো প্রথম ভূমিকাটি এভাবে দিতে পারো, বা তোমাদের কাছে থাকলে সেটাও দিতে পারো। আমি আমার ভূমিকাটি পড়ছি। কবি ফরুক আহমেদ বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তার হাতে রচিত হয়েছে অসংখ্য কালোত্তীর্ণ কবিতা। তিনি মূলত মুসলিম পুনর্জাগরণের কণ্ঠস্বর হিসেবেই সমধিক পরিচিত। তার প্রায় তাবৎ কবিতাতেই তিনি হয়তো কোনো দিক নির্দেশনা দিয়েছেন, নয়তো হুঁশিয়ারি করেছেন, না হয় আহ্বান করেছেন সত্যের পথে যাত্রা শুরু করা। এবার তৃতীয় পয়েন্টে যাওয়া যাক। আমাদের প্রশ্ন যেহেতু ছিল সাত সাগরের মাঝি কাব্যের শিল্পরূপ, এই এই পয়েন্টে আমরা সাত সাগরের মাঝি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি কিছুটা। এভাবে কবির সবচেয়ে বেশি খ্যাতি যে কাব্যের জন্য, তার নাম সাত সাগরের মাঝি। এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 1944 সালে। এই কাব্যের অধিকাংশ কবিতায় রূপক কবিতা, অর্থাৎ এখানে যে সকল কবিতা অর্থাৎ এখানে যে সকল দিক নির্দেশনা দেয়া হয়েছে তা সরাসরি নয়, অন্য কিছুর আড়ালে থেকে পরোক্ষভাবে নির্দেশনা দেয়া হয়েছে। এই কাব্যে মূলত মুসলিমদের ধ্বংস উন্মুখ সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য, মুসলিমদের অতীত গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ থেকে শক্তি সঞ্চয় করে আলোর পথে অতি সত্বর যাত্রা শুরু করার জন্য নেতাদের আহ্বান করা হয়েছে। এবার আমরা এই পয়েন্টে যতটুকু পাবো সেটা হচ্ছে, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে যেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, বা যেই বিষয়গুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এরকম বিষয়ের দিক থেকে ফরুক আহমদ ইসলাম ও মুসলিম ঐতিহ্যের অনুসারী এবং মুসলিম পুনর্জাগরণের আকাঙ্ক্ষী। তার সাত সাগরের মাঝি কাব্যে মূলত মুসলিম দেশের দুঃখ, দুর্দশা, পরাজিত জীবন বাস্তবতা, ব্রিটিশ শোষণ, দুর্ভিক্ষের করাল গ্রাস, বুভুক্ষের আর্তচিৎকার, ভুলুণ্ঠিত মানবতা, শোষক সমাজের বিলাসিতা, মুসলিম নেতৃত্বের অতীত গৌরব, তাদের ভুলের কারণে বর্তমান স্থবিরতা, এই অন্ধকার অবস্থা থেকে উত্তরণের জন্য অতীত গৌরবের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে যাত্রার আহ্বান ধ্বনিত হয়েছে। মূলত এই বিষয়গুলো সাত সাগরের মাঝি কাব্যে বেশি প্রাধান্য পেয়েছে। এই পয়েন্টে আমরা আলোচনা করব একটি কবিতার উদ্ধৃতি সহকারে। সাত সাগরের মাঝি কাব্যে বা ফরুকের কবি চৈতন্যে যে কাল চেতনা ছিল, তিনি যে কালকে উপেক্ষা করেননি। ওনার কালে যে সকল আলোচিত আলোড়িত ঘটনাগুলো ঘটেছে, উনি যে ওনার সকল কবিতা তথা সাত সাগরের মাঝি কাব্যে তার ব্যবহার করেছেন, সেই ব্যাপারটা এখানে আলোচিত হয়েছে। যেমন ফরুক আহমেদ ছিলেন কাল সচেতন কবি। সমকালের বিভিন্ন অবস্থা ও ঘটনা তার মনে যে আবেগ অনুভূতির সৃষ্টি করেছে, তিনি তার অকপট প্রকাশ ঘটিয়েছেন তার কাব্যে। 40-এর দশকে ইংরেজদের বিরুদ্ধে
সমগ্র উপমহাদেশে স্বাধীনতা আন্দোলন প্রবলভাবে দানা বেঁধে উঠেছিল। ফররুখ আহমেদ তখন নির্লিপ্ত ছিলেন না, স্বাধীনতার পক্ষে তিনি কবিতা লিখেছেন। তার কাব্যচর্চার শুরু বিগত শতাব্দীর 40-এর দশকে। এ সময় দ্বিতীয় যুদ্ধের পর সারা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। অনাহারে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ফররুখ আহমদ এই দুর্ভিক্ষের বর্ণনা দিয়ে অনেক কবিতা লিখেছেন। মানবতার অবক্ষয় এবং এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ লক্ষ লক্ষ মানুষকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তিনি তার কবিতায় তার মর্মন্তুদ চিত্র তুলে ধরেছেন। লাশ কবিতায় দুর্ভিক্ষের বর্ণনা দেওয়া হয়েছে এভাবে। লাশ কবিতায় দুর্ভিক্ষের যে বর্ণনাটি দেওয়া হয়েছে সেটা আমরা নিচের কবিতার মাধ্যমে পাবো। দেখো কবিতার লাইন দুইটি। জানি মানুষের লাশ মুখ গুজে পড়ে আছে ধরণীর পর, ক্ষুধিত অসার তনু ৩২ নারীর তাপে পড়ে আছে নিশার নিথর। মানে এই কবিতায় তাহলে ওই দুর্ভিক্ষে মানুষের যে করুণ অবস্থা হয়েছিল সেই ব্যাপারটা উঠে এসেছে। এভাবে তিনি যে কাল সচেতন কবি ছিলেন এভাবে তার প্রমাণ পাওয়া যায়। যে কোনো কবিতার বা উপন্যাসের শিল্পরূপ আলোচনা করতে গেলেই এই ভাষার ব্যবহারটি করতে হয়। এক্ষেত্রে আমরা ফররুখ আহমেদ তার সাত সাগরের মাঝি কাব্যে যে ভাষার ব্যাপারগুলোকে অধিক গুরুত্ব দিয়েছিলেন সেই ব্যাপারগুলো এখানে আনতে চেষ্টা করেছি। দেখো, ভাষা ব্যবহারে কবি অধিক সচেতন ছিলেন, কারণ ভাষা ব্যবহারের দক্ষতার উপরই কবিতার সার্থকতা নির্ভর করে অনেকাংশ। সাত সাগরের মাঝি কাব্যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে কবি কোনো প্রকার সূচিবায়ুগ্রস্ত ছিলেন না। ভাব প্রকাশের খাতিরে তিনি নির্বিচারে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন এই কাব্যগ্রন্থে। তবে তার আরবি ফার্সি শব্দের ব্যবহার তার কবিতাকে ভারাক্রান্ত করে তোলেনি, এখানেই তার মুন্সিয়ানা প্রকাশিত হয়েছে। তিনি বিষয়বস্তু বিবেচনা করে শব্দের প্রয়োগ করেছেন, অর্থাৎ বিষয় যা দাবি করে তিনি সেই ধরনের শব্দ ব্যবহার করে প্রতিটি বিষয়কে প্রস্ফুটিত করে তুলেছেন। অর্থাৎ তার ভাষা ব্যবহারের বৈশিষ্ট্য বা প্রধান লক্ষণটি এরকম ছিল, যদি আমার বিষয় সহজ সরল শব্দ দাবি করে তাহলে আমি সেই সহজ সরল শব্দই আনবো। যদি আমার বিষয় তৎসম শব্দ দাবি করে তাহলে আমি সেই তৎসম শব্দ ব্যবহার করবো। যদি আমার বিষয় আরবি ফার্সি শব্দ ব্যবহার ডিমান্ড করে তাহলে আমি সেই শব্দগুলোই ব্যবহার করবো। এটাই হচ্ছে তার কবিতার ভাষার ব্যাপারে উল্লেখযোগ্য দিক। তবে তিনি যে ভাষার কবিতায় ব্যবহার করুন না কেন, যে ভাষার শব্দই ব্যবহার করুন না কেন, এটা তার কবিতাকে আবার ভারাক্রান্ত করে তোলেনি, মানে তার কবিতাকে বুঝতে অসুবিধা করেনি। এখানে দেখো, এক্ষেত্রে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে ফররুখ আহমেদের অলংকার ব্যবহারটাকে আলোচনা করেছি। এইভাবে আলোচনাটা করা যেতে পারে। কবিতা সিদ্ধির অন্যতম প্রকরণগত উপাদান বোধ হয় উপমা, উৎপ্রেক্ষা, রূপক, প্রতীক, চিত্রকল্প ও তার সার্থক প্রয়োগ। অলংকার ব্যবহার তথা রূপক, উপমা, রূপকল্প ইত্যাদির ব্যবহারে ফররুখ তার কাব্যের নিজস্ব রং, বর্ণ ও সৌন্দর্য সৃষ্টিতে পারঙ্গমতা প্রদর্শনে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে তিনি শুধু একজন দক্ষ শিল্পী নন, বৈচিত্র্য প্রয়াসী এক অসাধারণ শিল্পী। ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কাব্যে বেশ কিছু অলংকারের সার্থক প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন, এবার আমরা কয়েকটি উদাহরণ দিয়ে 4টি অলংকারের উল্লেখ করে দিয়েছি। দেখো, প্রথম এসেছে উপমা। কালো আঁকিকের মতো এ নিকষ দুনিয়ার বুক, মানে কালোর সাথে, কালো পাথরের সাথে ওই দুনিয়া একটি তুলনা করা হয়েছে, ওই দরিয়ার একটি তুলনা করা হয়েছে। উৎপ্রেক্ষা আছে, দেখো, অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। তোমরা জানো এই উৎপ্রেক্ষা চিনার মোটামুটি সহজ একটা উপায় হচ্ছে, এখানে সাধারণত যেন থাকে, যেন থেকে একটু, আর পুরো সংজ্ঞাটা তোমরা পড়ে নিবে তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝবে। আমি সহজ সূত্রটা বলে দিলাম কিভাবে উৎপ্রেক্ষা তোমরা চিনতে পারো। এখানে একটু সন্দেহ তৈরি হয় আর কি, যেন বলে শিওর থাকে না। এখানে দেখো রূপক, মানে রূপক মানে কোনো কথা সরাসরি বলছে না, কোনো একজনের আড়ালে থেকে অন্য একটা ভাব যখন প্রকাশ হয়, বা যদি আমরা সাহিত্যের ভাষায় বলি উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভিন্ন সত্তা বিরাজ করে তাহলে সেটাই রূপক। এখানে আছে দেখো, আলবুরুজের চূড়া পার হলো যেন স্বর্ণ ঈগল, গতি বিদ্যুৎ নিয়ে উদ্দাম ঝড়ের পাখা মেলে। এখানে তোমরা নিশ্চয়ই জানো স্বর্ণ ঈগল
আসলে শুধু একটি ঈগল না, এখানে বলতে ভিন্ন কিছু বুঝিয়েছে, সেই মুসলিম মহান নেতাদের কথাই বলা হয়েছে। অনুপ্রাস, পায়ে পায়ে বাধা দেয় শৃঙ্খল বন্ধন, থেকে যায় জীবনের স্পন্দন। দেখো শেষ বন্ধন এবং স্পন্দন, এখানে একটা অনুপ্রাস পাওয়া যায়, আবার পায়ে পায়ে যদি খেয়াল করি এখানে অনুপ্রাস পাওয়া যায়। এভাবে তোমরা অলঙ্কারের আলোচনা এটাও দিতে পারো, বা তোমাদের কাছে এর থেকে ভালো থাকলে সেটাও ব্যবহার করতে পারো। এইবার দেখো মোটামুটি একটা বেশ গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারটা কেউ কেউ হয়তো জানো, কিন্তু বেশিরভাগই জানো না। এখানে আমি ছন্দের ব্যাপারটা একটু বিস্তৃত বোঝাতে চেষ্টা করব, তবে একটু ভালোভাবে খেয়াল করো। কবিতায় ছন্দ ব্যবহারে ফররুখ আহমেদ সিদ্ধহস্ত ছিলেন, তবে তিনি প্রধানত ব্যবহার করেছেন মাত্রাবৃত্ত ছন্দ ও অক্ষরবৃত্ত ছন্দ। তিনি সাতসাগরের মাঝি কাব্যে প্রধানত ব্যবহার করেছেন 6 মাত্রার মুক্ত মাত্রাবৃত্ত ছন্দ, যদিও এই কাব্যে 18 মাত্রার অক্ষরবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন। নিচে একটি উদাহরণ দেয়া হলো পাঞ্জেরি কবিতা থেকে। দেখো আমরা বলেছি এই কবিতায় তিনি ব্যবহার করেছেন মূলত 6 মাত্রার মুক্ত মাত্রাবৃত্ত ছন্দ, মানে এই কবিতার অংশটা বা এই কবিতা পুরাটা মূলত মাত্রাবৃত্ত ছন্দে, কিন্তু এটা একদম পরিপূর্ণভাবে মাত্রাবৃত্ত না, এটা হচ্ছে মুক্ত মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত মানে যেখানে হয়তো 4, 5, 6 মাত্রা থাকবে এবং পর্বগুলো পূর্ণ হবে এবং লাইনগুলো মোটামুটি সমান হয়। কিন্তু এখানে দেখো মুক্ত কেন বলা হলো? মুক্ত হচ্ছে যেই কবিতার লাইনগুলো সমান দৈর্ঘ্যের হয় না, কিন্তু তার মূল পর্বগুলো সমান থাকে এবং কিছু অপূর্ণ পর্ব থাকে। এখানে প্রথমে দেখো, প্রথমে তবে পাল খোলো, এখানে একটা পর্ব আছে, তবে নোঙর, এখানে একটা পর্ব আছে তোলো। এখানে প্রথমে পাল খোলো, এটাকে বিশ্লেষণ করলে 6 মাত্রা পাওয়া যায়, তবে নোঙর এটা বিশ্লেষণ করলে 6 মাত্রা পাওয়া যায়, তোলো এক্ষেত্রে 2 মাত্রা পাওয়া যায়। ছন্দের আলোচনা যদি আমরা করতে যাই তাহলে আসলে একটু সময় অনেক বেশি লেগে যাবে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের এই ছন্দ বিষয়ে আরো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, ওই কমেন্টে আমি তাহলে উত্তর দিব, বা এই ছন্দ নিয়েই যদি তোমরা চাও আরো একটা পরিপূর্ণ ক্লাস হতে পারে, সেখানে আলোচনা করবো। যদি তোমরা চাও আমাকে প্রশ্ন করবে। তাহলে এখানে আর বেশি আলোচনা করছি না। দেখো প্রত্যেকটা পর্বেই 6 আছে, কিছু অপূর্ণ পর্ব আছে, কিন্তু এখানে এই মাত্রাবৃত্ত ছন্দের মূল মাত্রা বা পর্ব তাহলে মাত্রা হচ্ছে 6। আবার তুফান কবিতাটা তোমরা তোমাদের হাতের কাছে থাকা বইতে খেয়াল করবে, সেই কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দ। কিন্তু তোমরা এটাও জানো অক্ষরবৃত্ত ছন্দ কি? মূলত 14 মাত্রা সাধারণত বেশি হয়, 8-6, কিন্তু এখানে আমরা এটা পেয়েছি 18 মাত্রার। এটার তোমরা একটু খেয়াল করলে বইতে দেখবে এখানে 10-8 মাত্রা এইভাবে বিন্যস্ত হয়েছে। যাই হোক, ছন্দ বিষয় যদি তোমরা জানতে চাও তাহলে আমরা পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ক্লাস এই ছন্দ বিষয় করতে পারি, তখন ভালোভাবে বোঝা যাবে। এবার শেষে উপসংহারটা এইভাবে শেষ করা যেতে পারে। উপর্যুক্ত আলোচনা শেষে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে একটি সর্বাঙ্গীন সার্থক কাব্যের যে সকল উপাদান থাকা দরকার তার সকল উপাদানই সাতসাগরের মাঝি কাব্যে মজুদ আছে। তার কাব্যের ভাব, বিষয়, ভাষা, শব্দচয়ন, কৌশল, উপমা, রূপক, চিত্রকল্পের ব্যবহার ও সর্বোপরি কাব্যের আবহ ও আবেদন সৃষ্টির ক্ষেত্রে তার যে স্বাতন্ত্র্য ও নিজস্ব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেটাই তাকে একজন শক্তিমান মৌলিক কবির শিরোপা দান করেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানেই আজকের মতো শেষ করলাম। শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, এই প্রশ্নটি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা চেষ্টা করব আরো প্রশ্ন এরকম ভাবে রেকর্ড করে সেখানে দিয়ে দিতে। যদি তোমরা সেই প্রশ্নগুলো পেতে চাও তাহলে আমার সেই ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অন করে দিতে হবে। কেন করতে হবে সেটা তো তোমরা জানোই, যাতে তোমরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সেই খবরটা পেয়ে যাও। আমার চ্যানেলের নাম হচ্ছে, আমার মিসেসের নাম হচ্ছে শান্তা খানম। স্পেলিংটি এরকম হবে SHANTA শান্তা স্পেস খানম KHANAM। এইভাবে ইউটিউবে সার্চ দিলেও তোমরা পাবে, আর আমি তো তোমাদেরকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। যাই হোক, ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই বাসায় পড়াশোনা করবে। সবার মঙ্গল কামনা করছি।